সারা দেশের মানুষ, খেটে খাওয়া গরিব, মেহনত করা মানুষ, মা বোনেরা, ছাত্র, যুব, কৃষক সকলে খুব বিপদের মধ্যে আছে। খুব বিপদের মধ্যে আছে আমাদের দেশের মানুষ। এই বিপদাপন্ন মানুষকে কে বা কারা রক্ষা করবে? কাদের দায় বেশি? যারা সরকারে আছে দিল্লিতে তাদের, আমাদের রাজ্যে যে সরকারটা আছে তাদের, নাকি বামপন্থীদের? আমরা মনে করি, বামপন্থীরা মনে করে বিপদাপন্ন মানুষকে রক্ষা করার দায় আর কেউ না নিলেও বামপন্থীরা নেয়। সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হচ্ছে। আজকে দিল্লিতে যারা গেছে কথা দিয়েছিল সারা দেশের গরিব মানুষ কাজ পাবে, তার গ্যারান্টি দেবে তারা। আমরা সেদিন বিশ্বাস করিনি, আমরা জানতাম ওরা কাজ দেবে না। সেই জন্য আমার নেতা এখানে বসে আছেন, কমরেড সেলিম দা, তারা ঠিক করেছিলেন আমরা সরকারে থাকি আর না থাকি, গোটা দেশের জন্য, গোটা দেশে গরিবদের জন্য একটা আইন যেভাবে হোক বানাতে হবে, যা একটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে ওটা দিল্লি থেকেই করতে হবে। কিন্তু দিল্লিতে আমাদের সংখ্যা খুব কম। কবে হবে? আপনারা দেখেছেন দ্বিতীয় ইউপিএ সরকার যখন ৬২টা এমপি আমাদের, আমরা ঠিক করলাম কৃষক সভার স্লোগান উঠলো আমাদের রাজ্যে। এই একটা সুযোগ এসেছে আমাদের কাছে। এই সুযোগটা সাধারণ মানুষ, খেটে খাওয়া, গতর বিক্রি করা মানুষের স্বার্থে ব্যবহার করতে হবে। কি সেই সুযোগ? দিল্লিতে একটা আইন করে যেতে হবে আমাদের, গরিবদের স্বার্থে আইন, ১০০ দিনের কাজের গ্যারান্টি আইন। এই আইন করতে হবে। পার্লামেন্টের ভিতরে এমপিদেরকে বলা হলো তোমরা পার্লামেন্টের ভিতরে লড়ে যাও, আমরা গোটা দেশের গরিব মানুষকে ঐক্যবদ্ধ করব। সেই দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গের কৃষক সভা। সেই পশ্চিমবঙ্গের কৃষক সভার নেতৃত্বে আন্দোলন শুরু হলো এখান থেকে, স্লোগান উঠলো এখান থেকে। সারা দেশের মানুষ তাকিয়ে থাকলো। আন্দোলন কাদের স্বার্থে? গরিবদের স্বার্থে, ক্ষেত মজুরদের স্বার্থে, গতর বিক্রি করা মানুষের স্বার্থে। এই আন্দোলনে আমাদেরকেও যুক্ত হতে হবে। গোটা রাজ্যের গরিব মানুষ আস্তে আস্তে করে ঐক্যবদ্ধ হলো। দিল্লির মসনদ কেঁপে গেল। দিল্লির পার্লামেন্টে গিয়ে গোটা দেশের গরিব মানুষ আছড়ে পড়লো। শেষ পর্যন্ত দিল্লির পার্লামেন্ট, দ্বিতীয় ইউপিএ সরকার বাধ্য হলো ১০০ দিনের কাজ, ১০০ দিনের আইন তৈরি করতে। আমরা ২০০ দিন বলেছিলাম, ওরা বললে ১০০ দিন করুন, তারপরে ওটা আস্তে আস্তে চাহিদা অনুযায়ী হবে। তাতেই আমরা রাজি হলাম। কেন? আর কিছু হোক আর না হোক, সরকারে যেই আসুক, অন্তত ১০০ দিনের যে আইন গরিবদের জন্য তৈরি করা হলো, এটা অন্তত কেউ ভেঙে দিতে পারবে না, এটা গুড়িয়ে দিতে পারবে না। কম হলেও অর্থ বরাদ্দ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত। বামপন্থীরাই করতে পেরেছিল, যা ভারতবর্ষের মানুষ আজকে বেঁচে আছে সেই সিদ্ধান্তে বলে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যান, সবাই আপনাদেরকে অভিনন্দন জানাবে, বলে আপনারা লড়াই করেছিলেন তাই ১০০ দিনের কাজের আইন হয়েছে। আর ১০০ দিনের কাজের আইন হয়েছে বলেই আজকের আমরা উড়িষ্যার মানুষ কাজ পাচ্ছি, বিহারের মানুষ কাজ পাচ্ছি, ঝাড়খণ্ডের মানুষ কাজ পাচ্ছি, গুজরাটের মানুষ কাজ পাচ্ছি। এই হচ্ছে গরিব মানুষের ভাষা, গরিব মানুষের ভাবনা। অর্থাৎ এই গরিব মানুষ দুহাত তুলে পশ্চিমবঙ্গের মানুষকে অভিনন্দন জানায়। সবচেয়ে বেশি দুঃখ পায়, কষ্ট পায় কোথায় জানেন? যখন তারা দেখে যে পশ্চিমবঙ্গের মানুষ যারা সারা দেশের গরিবদের জন্য আইন করলো, সেই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান, সেই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, সেই সবচেয়ে বেশি গরিবদের টাকা লুট করছে, গতরের টাকা লুট করছে। এরপরেও মমতা ব্যানার্জিকে ক্ষমা করবেন? মানুষ ক্ষমা করবে? আমরা মনে করি না। গরিব মানুষ গতরের টাকা সেটাও লুট করছে। পঞ্চায়েতের কাজে লুট করেছে, মানলাম। চাকরির জন্য টাকা লুট করেছে, মানলাম। আমার আপনার ঘরের বেকার ছেলে তার মেধা নানানভাবে চুরি করে নিয়েছে টাকার বিনিময়ে, এটা বুঝলাম। কিন্তু যে লোকগুলো তার গতর সর্বস্ব, সেই গতর বিক্রি না করতে পারলে তার পরিবারের সন্তান সন্ততিদের উনুনে হাঁড়ি চড়ে না, একমাত্র উপায় সেটাই। সেই গতরের টাকা লুট না করলে শেষ পর্যন্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের পেট ভরলো না। আজকের তারা আজকে জেলের মধ্যে আছে। আমাদের লড়াই এটার বিরুদ্ধে। গরিব মানুষের স্বার্থে ওই ১০০ দিনের টাকা ফেরত দিতে হবে। ২ বছর কাজ নেই, ২ বছর কাজ নেই পঞ্চায়েতের।
গোটা পশ্চিমবঙ্গ প্রায় শুকিয়ে গেছে, ভিন রাজ্যের লোক চলে যাচ্ছে, দিনের পর দিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা অর্ধশিক্ষিত অবস্থায় ভিন রাজ্যে চলে যাচ্ছে। গরিব পরিবারের সন্তানরা বাবা মায়ের দিকে তাকাতে পারে না। কতদিন না খেয়ে থাকবে আমার বাবা মা? পড়াশুনো বাদ দিয়ে, মাধ্যমিক পরীক্ষা না দিয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে তারা ভিন রাজ্যে চলে গেল কাজ করতে। এই জায়গায় দান করিয়েছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই 2 বছর যে কাজ বন্ধ, এই 2 বছরে কত সম্পদ তৈরি হতো আমাদের রাজ্যে। দিল্লির সরকার সমীক্ষা করেছে, তাদের সমীক্ষায় প্রমাণ যে ভারতবর্ষে যত প্রপার্টি, যত কলকারখানা আছে, তাতে যা সম্পদ তৈরি হয় তার অনেক গুণ বেশি 100 দিনের কাজে স্থায়ী সম্পদ তৈরি হয়। স্বীকার করেছে, অথচ সেই প্রকল্পে টাকা কমাও। সেই 100 দিনের কাজে বাজেট বরাদ্দ হয়েছে, সেখানেও টাকা কম। কেন? আমরা শহরে যারা বাস করি তারা কি একবার বোঝার চেষ্টা করি? এই জন্যই কমানো হচ্ছে। ওই 100 দিনের কাজের টাকার হকদার হচ্ছে গরিবরা। এ টাকা বরাদ্দ বাড়লে গরিবরা পাবে, আর গরিবরা পেলে গরিবরা মাথা উঁচু করে বাঁচবে, আর গরিবরা পেলে তার সন্তানের লেখাপড়া হবে, আর গরিবরা পেলে ওই গর্ভবতী মায়ের পেটের সন্তানটা পুষ্ট হবে। সেই জন্যই তারা বরাদ্দ কমাতে চায়। বরাদ্দ কমলে অপুষ্টি সন্তান বাড়বে, বরাদ্দ কমলে ক্ষেত মজুরদের অভাব বাড়বে, বরাদ্দ কমলে গরিব ঘরের সন্তানের লেখাপড়া কমবে। এরা যত নিরক্ষর থাকবে তত ওদের সুবিধে। গ্রামে যত অপুষ্টি সন্তান জন্মাবে তত ওদের লাভ। সমাজটা এগোবে না, সমাজটাকে ওরা পিছিয়ে রাখতে চায়। সেই জন্যই আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আর সমাজের সবচেয়ে পিছনে যারা আছে, ক্ষেত মজুর, গরিব, সর্বহারা, আধা সর্বহারা, তাদেরকে এগিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের লড়াই। সব স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন গ্রাম বাংলায়। আমি যেখান থেকে এসেছি, সন্দেশখালী তার নাম, 13টা নদী, 9টা দ্বীপ। সেই দ্বীপ এলাকাতে স্কুল স্কুল স্কুল। এখানে আমাদের নেতা বসে আছেন বামফ্রন্টের আমলে। পাড়ায় যাওয়ার মতো না, পাড়ায় গেলেই বলতো আমাদের একটা স্কুল চাই, আমাদের একটা স্কুল চাই। আমার ছেলে মেয়েরা কোথায় যাবে? আবার একটা স্কুল চাই। দ্বীপে দ্বীপে একাধিক স্কুল গড়ে উঠেছে, আর প্রতিদিন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। আজকে 2011 সালের পর 12 সাল থেকে আমরা বিধানসভাতে বলা শুরু করেছি, প্রত্যেক বছর ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। এরা কারা? এই গত বছরে 4 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসতে পারলো না। এরা কারা? কি মনে হয়? যাদের পয়সা আছে তাদের ঘরের ছেলে মেয়েরা? যার বাবা চাকরি করে তার সন্তান? না, এরাই হচ্ছে গ্রামীণ সর্বহারা, আধা সর্বহারা কৃষক, প্রান্তিক কৃষক পরিবারের সন্তান। কৃষক ঋণে জর্জরিত, তার ছেলেকে পড়াশোনা করাতে পারছে না। ছেলেটা দেখছে আমার বাবা যা চাষ করেছিল, যা ফসল হয়েছে, সেই ফসল বিক্রি করে তার ঋণ শোধ হচ্ছে না, তারপরে সে ভর্তির জন্য টাকা চাইতে পারছে না। নীরবে নিভৃতে চোখের জল ফেলতে ফেলতে বাবা আমাকে না বলে সে চলে গেছে ভিন রাজ্যে কাজ করতে। অসংখ্য উদাহরণ আমাদের রাজ্যে। ওরা এই জায়গায় দাঁড় করাতে চায় আমাদেরকে। আজকের আমাদের সামনে বিরাট বড় একটা সুযোগ এসেছে। এই লড়াইতে যদি আমরা পরাস্ত করতে পারি, তাহলে গরিব মানুষের মুক্তি হবে। সন্দেশখালীর কথা বলছিলাম, সন্দেশখালীর সব দ্বীপগুলোতে আজকের স্কুল প্রায় বন্ধ। হাই স্কুলে আমি যেখান থেকে পড়াশুনো করেছি 37 জন শিক্ষক থাকার কথা, এখন 7 জন আছে। একাধিক স্কুলে যেখানে 20 জন থাকার কথা সেখানে 5 জন আছে, 17 জন থাকার কথা 3 জন আছে। প্রাইমারি স্কুলগুলো শুকিয়ে গেছে, একটা স্কুল নেই, স্কুলে মানে শিক্ষক নেই। এইরকম একটা পরিবেশ তৈরি করেছে গোটা গ্রাম বাংলায় মমতা ব্যানার্জির সরকার। আমাদের শুধু মনে করিয়ে দেওয়ার বিষয় যে কোন অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন। সেই সন্দেশখালীর উপরে যে আক্রমণ 2011 সালে সারা রাজ্য জুড়ে যখন লাল ঝান্ডা প্রায় নুয়ে গেছে, সেই সময় সন্দেশখালীর গরিব মেহনত করা মানুষ তারাই লাল ঝান্ডাকে জিতিয়েছিল। তারা লাল ঝান্ডা ছাড়া বোঝে না। সেই সন্দেশখালীর মানুষ আজকে আক্রান্ত, সন্দেশখালীর মা বোনের আজকের আক্রান্ত। তাদের ইজ্জত নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে মমতা ব্যানার্জির নেতারা। প্রতিদিন বর্গা জমি লুট হয়েছে, প্রতিদিন পাট্টা জমি লুট হয়েছে, প্রতিদিন মা বোনেদের উপরে আক্রমণ বেড়েছে, প্রতিদিন স্কুল বন্ধ হয়েছে, প্রতিদিন আমার আপনার ঘরের ছেলে মেয়েদের একটা অনিশ্চিত জীবন তাদেরকে উপহার দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আমরা বারে বারেই বলার চেষ্টা করেছিলাম বিধানসভায়, কিন্তু আমাদের কথা শোনা হয়নি, বলতে দেয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যখনই বলেছি যে সন্দেশখালীর পাট্টা জমি কেড়ে নিচ্ছে তৃণমূলের নিচের দিকের কর্মীরা, আপনি দেখুন জমি যাতে গরিব মানুষ পায় তার ব্যবস্থা করুন,
তৃণমূলের কথা শুনলেই মাইক বন্ধ, তৃণমূলের কথা বললে আর আপনি কোনো কথা বলতে পারবেন না। সন্দেশখালীকে আস্তে আস্তে করে বদ্ধ ভূমিতে পরিণত করলো তৃণমূলের নেতা মন্ত্রীরা। ওখানে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে না। কি স্বপ্ন ছিল সন্দেশখালীর মানুষের, কি উন্মাদনা ছিল বামফ্রন্টের সময়। নিজের মতন করে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পেরেছে, নিজের মতন করে বেঁচেছে। মা বোনেদের কি স্বনির্ভর দল করার মধ্য দিয়ে কি চনমনে ভাব, যে ছেলে মেয়েরা লেখাপড়া শিখতো না, মা বোনেরা হাত ধরে তাকে প্রাইমারি স্কুলে নিয়ে গেছে। প্রত্যেক দ্বীপে দ্বীপে স্কুল, প্রত্যেক দ্বীপ এলাকাতে মা বোনেদের যে উন্মাদনা দেখা গেছে সেদিন, আজকের সেটা বিলীন হয়ে গেছে। আজকের মাথা উঁচু করে কথা বলার সাহস নেই। যখন দেখছে যে নিরাপদ সর্দার এমএলএ হওয়া সত্ত্বেও তার উপরে একাধিকবার আক্রমণ হচ্ছে, তার ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বাইক কেড়ে নেওয়া হচ্ছে, রাস্তা থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সভা করতে দেওয়া হচ্ছে না, এই জিনিস যখন সন্দেশখালীর মানুষ দেখছে, পুলিশ যখন তাদের পকেটে হয়ে গেছে, তখন সন্দেশখালীর মানুষ বুঝলো যে আমাদের যারা ধারক বাহক, আমাদের লাল ঝান্ডার শক্তি আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে ওরা। মানুষ জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও ফোঁস করতে পারলো না, আন্দোলন করতে পারলো না। চেষ্টা হয়নি তা না, চেষ্টা হয়েছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বামফ্রন্ট শক্তি, বামফ্রন্টের শক্তি, বামফ্রন্টের সংগঠন যত দুর্বল হয়েছে সন্দেশখালীতে, তত বেশি মা বোনেদের উপর আক্রমণ বেড়েছে। শেষ পর্যন্ত দেয়ালে পিঠ ঠেকে গেছে। 100 দিনের কাজের টাকা লুট, ঘরের টাকা অর্ধেকের বেশি কেড়ে নেয়, জমিগুলো সব কেড়ে নিল, চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে দিল, লিজের টাকা পায় না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। আর আমাদের ঘরের মা বোনেদের যার যখন পছন্দ হয় রাত 12টায় পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। এই সমস্ত দুঃখ যন্ত্রণা আমাদের সন্দেশখালীর মা বোনেরা কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে দুঃখ সম্বরণ করেছে, সেটা আমি বক্তৃতা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। আজকের সন্দেশখালীর মা বোনেরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যেদিন 5ই জানুয়ারি শেখ শাহজাহানকে ইডি গেছিল তার বাড়িতে, সে যখন মারধর করে তাড়িয়ে দিল, তারপরে সে আত্মগোপন করলো। তারপর থেকে দেখবেন সন্দেশখালীর চেহারা পাল্টে গেল। যখন দেখলো যে শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, শেখ শাহজাহান আত্মগোপন করেছে, তার মানে শেখ শাহজাহানের সামনে আসার মতন আর সাহস নেই। তাহলে আমাদের এবার সুযোগ, আমাদের এই সুযোগে আমাদের দুঃখ যন্ত্রণার কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। তাই তো মিডিয়ারা যখন গেছে গ্রাম বাংলাতে, মা বোনেরা সাহসে ভর করে আজকে তাদের দুঃখ যন্ত্রণার কথা বলেছেন। সব গায়ের গরিবরা, আদিবাসীরা তারা বলার চেষ্টা করেছে, কিভাবে অত্যাচারিত হয়েছে সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর দিল্লি থেকে বসে নরেন্দ্র মোদী তারা বলছে ওরা সব বিদেশি লোক, বাইরের লোক। মমতা ব্যানার্জি বলছে ওরা বাইরের লোক, আর নরেন্দ্র মোদী বলছে না সব হিন্দু নারীদেরকে মুসলমানরা ধর্ষণ করেছে। সেখানেও একটা সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দিল, ধর্ম ঢুকিয়ে দিল, জাতপাত ঢুকিয়ে দিল। শিবু হাজরা মুসলমান, উত্তম সর্দার মুসলমান, অনেক হিন্দু ছেলেরাই তো এই কাজ করেছে, ওদের দলের নীতি অনুযায়ী করেছে, ওদের দল করতে বলেছে তাই করেছে। তারপরে পরিবেশ পাল্টে গেল শাহজাহান আসার চলে যাওয়ার পর, সব মানুষ বলেছে, তুলে ধরেছে। আজকে যদি সন্দেশখালীতে এই ঘটনা না ঘটতো, সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ, সন্দেশখালীর মানুষ, সেখানকার লাল ঝান্ডা, সেখানকার বামপন্থীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে তলানিতে চলে গেছে, এটা রাজ্যের মানুষ জানতে পারতো না। আজকের এই ঘটনা সারা দেশের মানুষকে জানিয়ে দিয়েছে। আমি সেজন্যই তো অভিনন্দন জানাই যারা অন্তত গোটা রাজ্যের মানুষকে জানাতে সাহায্য করেছে তাদেরকে। আমরা কি দেখলাম সন্দেশখালীতে 56 দিন হয়ে গেল, তারপরে অ্যারেস্ট করা হলো শাহজাহানকে। এই 56 দিনে কার লাভ হলো? সন্দেশখালীর মানুষের কি হলো? সন্দেশখালীর মানুষের জীবন জীবিকার উপরে আঘাত নেমে আসলো। 144 করা হলো। 13টা নদী, 9টা দ্বীপ এলাকাগুলোতে 144, সেখানকার মা বোনেরা বেরোতে পারে না, সেখানে কাজকর্ম নেই, কাজকর্ম বন্ধ, সেখানকার ছেলে মেয়েদের পরীক্ষা, সবকিছু আতঙ্কের মধ্যে চলে গেল। ফলে এই 56টা দিন সন্দেশখালীর মানুষ আরো খুব কষ্টে তাদেরকে দিন গুনতে হয়েছে। যদিও তারা ওই সময়ের মধ্যে কথা বলার সুযোগ পেয়েছে, কিন্তু তার জীবন স্বাভাবিক ছিল না। জীবন যন্ত্রণা নিয়েই তারা এই কটা দিন কাটিয়েছে। আর এই সুযোগে মমতা ব্যানার্জি তার দল ওই শেখ শাহজাহানের সব তথ্য লোপাট করেছে। আমরা সেদিনই বলেছিলাম শেখ শাহজাহান সেদিন ধরা পড়বে যেদিন মমতা ব্যানার্জি বলবে, আর মমতা ব্যানার্জি সেদিন বলবে যেদিন তার সেটিংটা ঠিক হবে, যেদিন সে রক্ষা কবচ ঠিক করতে পারবে, যেদিন সে বুঝবে আর দিদি আর ভাইপোর নাম আসবে না, সেই দিন বলবে পুলিশকে আজকে তোমরা গ্রেফতার করো। আমাদের কথাই ঠিক, আমাদের কথাই ঠিক। আজকে সে গ্রেফতার হয়েছে।
মিথ্যে মামলায় ওখানে 111 জনকে আসামি করেছে, তাদেরকে জেল কাটতে হবে। তার মধ্যে নিরাপদ সর্দার জেলে পাঠানো হলো মিথ্যে মামলা দিয়ে। আমরা সেদিন বলেছিলাম যে নিরাপদ সর্দারকে জেলে নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, কিন্তু যতদিন সে জেলখানায় থাকবে মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নেবে। নিরাপদ সর্দার যতদিন জেলে থাকবে গোটা রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নেবে। আজকের ঘুম কেড়ে নিয়েছে। তার কয়েকদিন পরেই আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছিলেন নিরাপদ সর্দারকে আটকে রাখতে পারবেন না। বামপন্থী আন্দোলনে যারা যুক্ত সিপিএম পার্টি সদস্য, মিথ্যে মামলা দিয়ে তাদেরকে বেশিক্ষণ জেলের মধ্যে রাখা যায় না। 29 তারিখে নিরাপদ সর্দারকে নিয়েই সন্দেশখালীতে যাওয়া হবে। সেই নিরাপদ সর্দারকে নিয়ে আমাদের রাজ্যের সেক্রেটারি সন্দেশখালীতে গিয়ে প্রমাণ করে দিলেন যে মিথ্যের দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। আমাদের তো এটাই হচ্ছে গর্ব। বামপন্থীরা মিথ্যে কথা বলে না। বামপন্থীরা সত্যের পূজারী, সবসময় নীতির উপরে দাঁড়িয়ে গরিব মানুষের পাশে লড়াই করেছে। আজকে আবারও প্রমাণ হয়ে গেল এত অত্যাচার, এত সন্ত্রাস, সব পুলিশ তার, সব মিলিটারি তার, সব মমতা ব্যানার্জির থাকা সত্ত্বেও আমাদের কমরেড মোহাম্মদ সেলিম নিরাপদ সর্দারকে নিয়েই হাত ধরে ঢুকলেন সন্দেশখালীতে। সেই সভা আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না সেই সভা আটকাতে। সেখানে সভা হয়েছে, মিছিল হয়েছে, সবকিছু হয়েছে, তারপরে তিনি ফিরে এসেছেন। সেই জন্য আমাদের সন্দেশখালী মনে রাখতে হবে। সন্দেশখালী থেকে একটা বারুদ উৎপীড়ন হয়েছে, সেই বারুদকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সামনে বিরাট বড় বিপদ, সেই বিপদ থেকে মানুষকে রক্ষা করতে গেলে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। লড়াইয়ের ময়দানে লাল ঝান্ডার মিছিলকে লম্বা করতে হবে। লাল ঝান্ডার মিছিল যত লম্বা হবে তত মানুষের বুকে বল বাড়বে। লাল ঝান্ডার মিছিল যত লম্বা হবে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তত পক্ত হবে। লাল ঝান্ডার মিছিল লম্বা হলে কৃষকের জীবন আরো বেশি উন্নত হবে। লাল ঝান্ডার মিছিল লম্বা হলে মা বোনেদের ইজ্জত সুরক্ষিত হবে। এটা এমনি এমনি হবে না। আমাদের রাজ্যে তৃণমূল আর দিল্লিতে বিজেপি, এই দুটো শক্তিকেই পরাস্ত করতে হবে। আমাদের রাজ্যে ঘাস থাকবে আর গরু আসবে না, তা কখনো হয় না। ঘাস থাকলে গরু আসবে, আর গরুকে যদি আটকাতে হয় তাহলে ঘাস একবার গোড়া থেকে তুলে ফেলতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে গরু আটকানো, আর আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যে যে ঘাস আছে সেই ঘাসকে একবার গোড়া থেকে তুলে ফেলুন। আগামী দিন সেই কাজ করবেন আপনারা। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষ সাম্প্রদায়িকতা চায় না, আমাদের রাজ্যের মানুষ বিভাজন চায় না, আমাদের রাজ্যের মানুষ ঐক্য চায়, জোড়া লাগাতে চায়, গরিবের ঐক্য চায়। সেই কাজ করতে হবে। সেজন্যই আজকে ঘাস এবং গরুর সঙ্গে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ছেদ করে সমূলে উৎপাদন করে এই দুটো শক্তিকে পরাস্ত করবে। এই কাজ আপনারা করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকেই রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।